আজকে আমরা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো দেখা যায় তা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে যে সৃষ্ট ভূমিরূপ অর্থাৎ গ্রাবরেখা নিয়ে আলোচনা করব। তারপরে আমরা পরের বিষয়টাকে নিয়ে অবশ্যই আলোচনা করব। তো দেখো, গ্রাবরেখা বলতে বলছি কি, যে হিমবাহের প্রবাহ পথে হিমবাহ কি করে, তার বহন কার্যের ফলে সৃষ্ট যে সমস্ত পদার্থগুলোকে বয়ে নিয়ে আসে সেগুলো আর বয়ে নিয়ে যেতে পারে না, তাকে কি করে তার প্রবাহ পথের বিভিন্ন অংশে জমাট করে চলে যায়, অর্থাৎ সঞ্চয় করে চলে যায়। এই সঞ্চয়জাত পদার্থগুলো গ্রাবরেখা নামে পরিচিত। এবার আমরা আর একটু পিছন থেকে আলোচনা করি, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। আমরা দেখছিলাম কি উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ সৃষ্টি হচ্ছিল। এবার হিমবাহ ধীরে ধীরে তার প্রবাহ পথে ধীরে ধীরে নিচের দিকে নামছিল। নিচের দিকে নামার সময় বলেছিলাম কি হিমবাহ বিশাল বিশাল বরফের চাই, সেই কারণে প্রচুর পরিমাণ প্রেসার কার উপর দিচ্ছিল, পর্বত উপত্যকার উপর। পর্বত উপত্যকাতে দেখছিলাম কি উৎপাটন প্রক্রিয়া কাজ করছিল এবং অবঘর্ষ প্রক্রিয়া কাজ করছিল। এখানে যে সমস্ত নুড়ি কাকর বালিগুলো পর্বত গাত্র থেকে উঠে এসেছিল তা কি হবে, হিমবাহের মধ্যে প্রবেশ করবে। কারণ দেখো, তুমি যদি একটা বরফের উপর একটা নুড়ি নিয়ে ঢেকে রাখো তাহলে দেখবে নুড়িটা একসময় বরফের ভিতরে চলে যাচ্ছে। একই প্রসেস কাজ করবে হিমবাহের ক্ষেত্রে। হিমবাহের প্রচুর প্রেসার, নিচে কোনো একটা নুড়ি আছে, তাহলে কি হবে, ধীরে ধীরে নুড়িটা বরফের মধ্যে প্রবেশ করে যাবে। তাছাড়া কি হয়, হিমবাহের উপরের অংশ গলছে অনবরত, গলে যে জলটা সৃষ্টি হবে সেটা কিন্তু নিচের অংশে চলে আসছে এবং বরফে পরিণত হয়ে যাচ্ছে। উপর অংশ গলছে, নিচে বরফে পরিণত হয়ে যাচ্ছে। তার মানে নিচে যদি নুড়ি থাকে সে ধীরে 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 উপরে উঠে যাবে, অর্থাৎ বরফের নিচে ছিল সে আজকে বরফের পুরো উপরে চলে আসতে পারে, কারণ ধীরে ধীরে এর রোটেশনে চলছে। উপরের জলরাশিটা বা বরফটা কিন্তু জলে পরিণত হচ্ছে, সেই জলটা যখন নিচে পৌঁছাচ্ছে আবার বরফে পরিণত হয়ে যাচ্ছে। তার মানে এইভাবে হিমবাহের মধ্যে কিন্তু নুড়ি কাকর বালি কাদা এগুলো কিন্তু প্রবেশ করে যায়। প্রবেশ করে গেলে হিমবাহ যত দূর পর্যন্ত বয়ে নিয়ে যাচ্ছে সেই সমস্ত পদার্থগুলোকে, অর্থাৎ হিমবাহ যতদূর পর্যন্ত যাবে সেই পদার্থগুলোকে ততদূর পর্যন্ত বয়ে নিয়ে যাবে। তাহলে আমরা বললাম কি, যে হিমবাহ কি করছিল, ধরো এখানে এরকম পর্বত, এই বরাবর হিমবাহ বইছে, হিমবাহ তাহলে এখান থেকে পদার্থগুলোকে নিয়ে আসছিল, এর মাঝখানে নিয়ে এসেছিল, নিয়ে আস্তে আস্তে এক সময় কি হবে, পার্বত্য অঞ্চল থেকে ধীরে ধীরে নিচের দিকে চলে আসছে। তাহলে কি হবে, উষ্ণতাটা কিন্তু বেড়ে যাবে। কারণ কি, উচ্চতা কমছে, উষ্ণতা বাড়বে, তাহলে কি হবে, বরফ কিন্তু অনবরত বেশি পরিমাণে গলতে থাকবে। এবার বেশি পরিমাণে গলতে থাকলে হিমবাহ কিন্তু সেই যে পদার্থগুলো যেগুলোকে সে ভিতরে ক্যাপচার করে নিয়েছিল বা নিয়ে আসছিল সেগুলো কিন্তু আর নিয়ে যেতে পারবে না। তাহলে কি করবে, তাহলে বললাম কি বরফের, এটা বরফ ছিল অর্থাৎ হিমবাহ ছিল, এই হিমবাহের মাঝখানে তো নুড়ি কাকর বালিগুলো ছিল বা প্রান্ত দেশে ছিল, যেখানে হোক সঞ্চয় হয়েছে, আসার পথে যেখানে পেয়েছে সেখানে সঞ্চয় হয়েছে। এবার এই অংশ গলতে আছে, এই অংশ গলতে আছে, এই অংশ গলতে আছে, এই অংশ ধীরে ধীরে গলতে আছে। কারণ কি, ধীরে ধীরে উচ্চতাটা কমে গেছে। এবার বললাম কি, তাহলে হিমবাহ ধীরে ধীরে ছোট হতে থাকবে, এই পদার্থগুলো তাহলে যেইখানে ছিল সেখানে সঞ্চয় হতে থাকবে, অর্থাৎ এই পাশের অংশে যে সমস্ত নুড়ি কাকর বালি আছে সেগুলো কিন্তু এই অঞ্চলে সঞ্চয় হয়ে যাবে। আবার এদিকের গুলো কি হবে, এই অংশে সঞ্চয় হয়ে যাবে, মাঝে যেগুলো আছে সেগুলো মাঝে থেকে যাবে। তার মানে দেখছি কি বিভিন্ন অংশে সঞ্চয় হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে পর্বতের যে উপত্যকা আছে, অর্থাৎ পার্বত্য উপত্যকার কোন অংশে এই গ্রাবরেখাগুলো বা সঞ্চয়জাত পদার্থগুলো জমা হবে তার উপর ভিত্তি করে তার যে প্রবাহ পথের কোন অংশে সঞ্চয় হচ্ছে, এদিকে হচ্ছে না, এদিকে হচ্ছে না, এখানে হচ্ছে না, এখানে হচ্ছে না, মাঝে হচ্ছে, এর উপর নির্ভর করে অর্থাৎ আমরা অবস্থানের ভিত্তিতে গ্রাবরেখাকে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করেছি। সেটা একটা নির্দিষ্ট কোনো সংখ্যা নয়, আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করতে পারি। তার কয়েকটা আমরা আলোচনা করব। প্রথমত বলবো কি, যে পার্শ্ব গ্রাবরেখা বলা হচ্ছে কি, যদি প্রবাহ পথে, যদি দেখা যায় নদীর প্রবাহ পথের, এটা তার প্রবাহ পথের সাইডে অর্থাৎ পার্শ্বে যদি অবস্থান করে তাকে আমরা বলবো কি পার্শ্ব গ্রাবরেখা।
কারণ দেখো এই গ্রাবরেখাগুলো কিন্তু বা নুড়িকাকর বালিগুলো যেগুলো কাদা নিয়ে আসছে সেগুলো কিন্তু বিন্যস্তভাবে রয়েছে, কিন্তু এক জায়গায় সঞ্চিত নয়, কিন্তু বিভিন্ন অংশে রয়েছে। সেই কারণে এদিকে যেমন পার্শ্ব গ্রাবরেখা সৃষ্টি হয়েছে ওদিকেও হতে পারে, তাহলে এদিকেও সৃষ্টি হলে তাকে বলবো কি আমরা পার্শ্ব গ্রাবরেখা। যদি দেখা যায় সামনের অংশে সঞ্চিত হয়ে যায় পদার্থ, অর্থাৎ নুড়িকাকর বালি সঞ্চিত হয়ে যায়, তাকে আমরা বলতে পারি যে সম্মুখ অংশ, যেহেতু সম্মুখ গ্রাব রেখা এটা হতে পারে। এবার এই অংশে যদি থাকে, এই অংশে থাকে তাকে আমরা পশ্চাৎ গ্রাব রেখাও বলতে পারি, পশ্চাৎ গ্রাব রেখা। এবার যদি মাঝে যদি অবস্থান করে তাকে আমরা বলবো কি মধ্য গ্রাব রেখা। এইভাবে কিন্তু আমরা অসংখ্য ভাগে ভাগ করেছি। এবার যদি আমি দেখি সঞ্চয়টা বলয় আকারে হয় তাকে আমি বলতে পারি বলয় গ্রাবরেখা। যদি দেখা যায় লম্বা বরাবর দেখা যায় তাকে আমরা বলতে পারি লম্বা গ্রাবরেখা। এইভাবে কিন্তু আমরা অসংখ্য ভাগে ভাগ করতে পারি। এখানে আমরা সেইটাই দেখেছি, অর্থাৎ কিভাবে অবস্থান করছে। বলয় আকারে থাকলে বলয় আকারে বললাম, পশ্চাতে অবস্থান করলে পশ্চাৎ বলছি, মধ্য অংশ অবস্থান করছে সেই কারণে মধ্য গ্রাবরেখা, সম্মুখে অবস্থান করছে একে সম্মুখ গ্রাবরেখা বলা হচ্ছে, একে প্রান্ত গ্রাবরেখাও বলা হয়। এবার পার্শ্ব গ্রাবরেখা তো আমরা বললাম, তার মানে কোথায় সঞ্চয় করছে তার উপর নির্ভর করে আমরা গ্রাবরেখার নামগুলো দিচ্ছি। অর্থাৎ গ্রাবরেখা বলতে বলা হলো কি হিমবাহের বাহিত কার্যের ফলে যে সমস্ত নুড়িকাকর বালি বয়ে নিয়ে আসে সেগুলো প্রবাহ পথে কোথাও না কোথাও সঞ্চয় করে। সেই কোথায় সঞ্চয় করে, কোথায় বলতে তার অবস্থানগত, সেই অবস্থানগত ভাগটা কিন্তু আমরা এখানে দেখিয়েছি। এইটা হলো কি তোমার হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। কিন্তু এছাড়াও হিমবাহ কিন্তু সঞ্চয় করে, কিন্তু সেখানে হেল্প নেয় কার? জলধারার হেল্প নেয়। কারণ দেখো আমরা এখানেই শুরুতেই বলেছি কি যে প্রবাহ পথের যখন উচ্চতাটা কমে যাচ্ছে, তখন উষ্ণতা বেড়ে যাচ্ছে, তখন আর বড় বড় হিমবাহ থাকবে না। হিমবাহ ধীরে ধীরে প্রচুর পরিমাণে গলতে থাকলে তার বহন ক্ষমতাটাও কমে যাবে। কারণ কি ছোট বরফ কম বইবে, বড় বরফ বেশি জিনিস বইবে। এখানে ধীরে ধীরে যত নিচের দিকে নামছে বরফের আয়তন কমতে আছে, আয়তন ফলে সে যে সমস্ত পদার্থগুলোকে নিয়ে এসেছিল সেগুলো সঞ্চয় করতে করতে চলে যাবে। এবার বলেছিলাম এই অঞ্চলগুলোতে যখনই আমি জিরোর নিচে চলে আসছি বা আমি উপকূল অঞ্চলের দিকে চলে আসছি, সেখানে আমি দেখছি কি যে আর সেভাবে পদার্থগুলোকে মাঝে নিয়ে যেতে পারছে না, সঞ্চয় করে রেখে দিয়ে পরপর যাচ্ছিল। আর এই অঞ্চলে স্বাভাবিকভাবে প্রচুর পরিমাণে বরফের গলন ঘটছিল, তাহলে কি হবে এখানে জলধারারও কাজ থাকবে। সেই জলধারা এবং হিমবাহের যে সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপ দেখা যায় সেগুলোর মধ্যে অন্যতম হলো কি ড্রামলিন কি বলা হচ্ছে যে আমরা এই হিমবাহের প্রবাহ পথে কোথাও অর্থাৎ যখনই সমভূমি অঞ্চলে পৌঁছে যাবে, উপকূল অঞ্চলের তুলনামূলক ফ্ল্যাট এলাকায় অর্থাৎ সমতল প্রকৃতির ভূমিরূপের উপর চলে আসবে, তখন দেখা যাবে কি কোথাও এই রকম ভূমিরূপ দেখা যাবে। অনেকটা দেখবে তোমার ডিমের ট্রে দেখেছো, ডিমের ট্রের উপরে ডিম থাকলে যেভাবে লাগে সাইড থেকে, সেই রকম দেখো। অর্থাৎ একে বলা যেতে পারে কি ওল্টানো চামচের মতো লাগতে পারে। আবার এর ইংলিশে যেটা বলা হয় বাস্কেট অফ এগ টপোগ্রাফি, বাস্কেট ঝুড়ি অফ এগ, অর্থাৎ ডিম ভর্তি ঝুড়ির ভূপ্রকৃতি হিসাবে এর নাম রয়েছে, বাস্কেট অফ এগ এই নামে কিন্তু পরিচিত। এখানে কি দেখতে পাবো প্রবাহ পথ কোনটা, এইটা প্রবাহ পথের সামনের দিকে কিন্তু দেখতে পাবো মসৃণ, এই দিকে তুলনামূলক কিন্তু অমসৃণ থাকবে। এবার দেখো এগুলো বলেছিলাম কি অসংখ্য যদি অবস্থান করে তখন তাকে আমরা বললাম বাস্কেট অফ এগ। এগুলোর ক্ষেত্রে উচ্চতা আমি যদি দেখি, উচ্চতা কখনো কখনো দেখা গেছে যে 400 মিটার পর্যন্ত হয়ে থাকে, 400 মিটার পর্যন্ত উচ্চতা হয়ে যেতে পারে। আর এইটার দৈর্ঘ্য যদি দেখি কাছাকাছি 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত কিন্তু কখনো কখনো অবস্থান দেখা গেছে। তাহলে এই ধরনের ভূপ্রকৃতি কিসের মাধ্যমে সৃষ্টি হচ্ছে? হিমবাহের দায়িত্ব নিয়েছে, অর্থাৎ হিমবাহের ক্ষয়জাত পদার্থ সঞ্চয় হয়েছে এবং জলধারা, এই দুটোর মিলিত কার্যের ফলে কিন্তু ড্রামলিন সৃষ্টি হয়েছে, যা দেখতে বললাম কি উল্টানো নৌকা বলতে পারো, উল্টানো চামচ বলতে পারো, আর বাস্কেট অফ এগও বলতে পারো।
তাহলে ড্রামলিন আমরা বুঝতে পারলাম। ড্রামলিন আমরা প্রথম দিন থেকে একটা কথা বলছিলাম যে আমরা কিন্তু কনসেপ্ট ক্লিয়ারের চেষ্টা করছি আমরা, সুতরাং বাকি উদাহরণ কেন সব কিছু তোমরা বইতেই পেয়ে যাবে, তোমরা শুধু কনসেপ্টটাকে ক্লিয়ার করে নাও। এরপরে আসছে কি যে এসকার। এসকার যদি বলি, এই যে প্রবাহ পথে কিন্তু নুড়ি এমন কোনো দায়িত্ব নেয়নি যে এরকম ডিম ভর্তি ঝুড়ির মতোই সবসময় হতে থাকবে। কোথাও আমরা দেখব যে ত্রিভুজ আকৃতির হয়ে গেছে, অর্থাৎ প্রবাহ পথে দেখা গেল এইরকম সঞ্চয় হয়ে গেছে, যেটা কি অনেকটা ত্রিভুজের মতো, কারণ এর এই পাশ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এই পাশ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এটা দিয়ে চলে যাচ্ছে, এই পথে জল বেরিয়ে যাচ্ছে। তার মানে বলা হচ্ছে এখানে কি জমা হয়েছে, নুড়ি কাপড় বালি কাদা এগুলো যে সঞ্চয়জাত পদার্থগুলো এখানে জমা হয়েছে। ফলে যদি দেখা যায় বয়ের মতো আকৃতির সঞ্চয় ঘটে, বয়ের মতো সঞ্চয়ের আকৃতি ঘটে, তাকে আমরা বলতে পারি কেম। তাহলে আমরা প্রথমে কেম পড়ে নিই, তাতে সুবিধা হবে। তার মানে বলতে চাচ্ছি উপত্যকাতে যখন পর্বতের পাদদেশ অঞ্চলগুলোতে এই রকমের ভূমিরূপ দেখা যায়, আমরা নদীর ক্ষেত্রে পল্লল বেজনী পল্লল শঙ্কু পড়েছিলাম, ওই ধরনের ভূপ্রকৃতি দেখা যাবে পর্বতের পাদদেশীয় অঞ্চলে, যেখানে আর পদার্থে সেভাবে বয়ে নিয়ে যাওয়ার ফেসিলিটি নাই, কারণ ঢাল নাই, ঢালের কমে যাওয়ার কারণে কিন্তু এই ধরনের সঞ্চয় দেখা যায়, যেটাকে ত্রিভুজ আকৃতির ভূমিরূপ। এর ক্ষেত্রে আমরা দেখব উচ্চতা প্রায় দেখা গেছে এই 400 মিটারের কাছাকাছি এবং দৈর্ঘ্য কাছাকাছি 2 কিলোমিটারের কাছাকাছি অবস্থান করবে, কারণ একই জিনিস, শুধুমাত্র এটা উল্টানো ডিমের মতো অর্থাৎ গম্বুজ আকৃতির দেখা যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি কি শঙ্কু আকৃতির দেখা যাচ্ছে বা ত্রিভুজ আকৃতির ভূমিরূপ দেখা যাচ্ছে। একে আমরা কেম বলবো। কেম দেখা যায় কখনো ধাপে ধাপে নেমে যায়, তখন তাকে আমরা কেম না বলে বলবো কি কেম সোপান। সোপান বলতে সিঁড়ি বলা হয়, সুতরাং যখন ধাপ ধাপ আকারে অবস্থান করবে কেম, তখন তাকে বলবো কি আমরা কেম সোপান। তোরা আমেরিকা যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ড এগুলোতেই মজুরপাশান এগুলো আমরা দেখতে পাবো, কারণ কি ইউরোপের থেকে আমরা নাতিশীতোষ্ণ মেরু অঞ্চল এই দিকে যত যাব এই ধরনের ভূপ্রকৃতি কিন্তু বেটার দেখতে পাবো এবং বেশি পরিমাণ দেখতে পাবো। এরপরে আসছি কি আমরা এসকার। আসছি এখানে যেটা আমরা দেখছিলাম ত্রিভুজ আকৃতির ভূমিরূপ সৃষ্টি হচ্ছিল, দেখা গেল যদি ত্রিভুজ আকৃতির না হয়ে অনেকটা এইভাবে অবস্থান করে, অর্থাৎ সঞ্চয়টা এইভাবে এরকম পরপর সারিবদ্ধভাবে অবস্থান করে, অর্থাৎ এটা ত্রিভুজ আকৃতির অবস্থান করছিল, এটা অনেকটা লম্বাটে ধরনের অবস্থান করছে, শৈলশিরার মতো ধীরে ধীরে এরকম অবস্থান করছে। তাহলে জল এই বরাবর বেরিয়ে যাবে, কারণ জল পাশ কাটিয়ে বেরিয়ে যাবে, এটা বয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না। তাহলে কি হবে, এই ধরনের লম্বাটে যে ভূপ্রকৃতি আছে তাকে আমরা বলবো কি এসকার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে এসকারটা কি। এসকারের ক্ষেত্রেও দেখো দৈর্ঘ্য কাছাকাছি সেই দেখবে 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার হতে পারে, উচ্চতা 400 মিটারের কাছাকাছি হতে পারে, কিন্তু যেহেতু লম্বাটে এগুলো সরু, সুতরাং এগুলো কিন্তু 15 থেকে 25 মিটারের মধ্যেই অবস্থান করে, এর থেকে সরুও হতে পারে, কিন্তু গড় যদি দেখি আমরা যে 15 থেকে 20 মিটারের মধ্যে কিন্তু প্রস্থটা হয়ে থাকে। লম্বার কথা বলেছি, প্রস্থ, উচ্চতা, তিনটা বিষয় কিন্তু আলোচনা করেছি। এরপরে আমরা আসছি যে বহির্বিধৌত সমভূমি। দেখো এখানে আমরা দেখেছি কি যে বিভিন্ন ধরনের যে ভূপ্রকৃতিগুলো আছে, সেটা ড্রামলিন হতে পারে, কেম হতে পারে, এসকার হতে পারে, এগুলো কি এগুলো দেখেছি যে পর্বতের পাদদেশ থেকে পরবর্তী অংশ বলেছি ঢালের পরিমাণ প্রায় নেই, অর্থাৎ প্রায় সমতল প্রকৃতির হওয়ার জন্যই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছে। এই ভূমিরূপগুলোর বাইরের অংশ যদি দেখি প্রায় সমতল প্রকৃতির, এবং এদের পরে যদি আমি দেখি যে সমস্ত গর্ত রয়েছে বা অর্থাৎ উঁচু নিচু জিনিসগুলো উঁচু নিচু ভূমিরূপ রয়েছে, সেখানে আমরা দেখবো যে পদার্থগুলো বিছিয়ে রয়েছে, অর্থাৎ সমগ্র অঞ্চলটা নুড়ি কাঁকর বালি এইভাবে কিন্তু সমগ্র অঞ্চলটা এখন ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে, প্রায় সমভূমি প্রকৃতির, অর্থাৎ প্রায় উঁচু নিচু নাই, সেটাকে ভরাট করে দিয়েছে। এই বহির্জাত প্রক্রিয়ার যে আমরা হিমবাহ পড়ছিলাম তার সঞ্চয় কার্য পদার্থগুলো, অর্থাৎ নুড়ি কাঁকর বালি যা বয়ে নিয়ে এসেছিল সেগুলোর দ্বারা কিন্তু অঞ্চলটা প্রায় সমতল প্রকৃতির হয়ে গেছে। এরই মাঝে কিন্তু কোথাও ড্রামলিন দেখা যাবে, কোথাও কেম দেখা যেতে পারে, কোথাও এসকার দেখা যেতে পারে। এই যে সমগ্র অঞ্চলটাকে বলা হচ্ছে কি বহির্বিধৌত সমভূমি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপরে রয়েছে কি ক্যাটেল ও ক্যাটেল হ্রদ।
বললাম কি এরপরে রয়েছে কি ক্যাটেল, ক্যাটেল বা ক্যাটেল হ্রদ। এই দুটো বিষয় কি, এই দুটো বলা হচ্ছে কি এর পরবর্তী অংশ বলতে এই সমভূমিরই যত আমি পরের দিকে যাচ্ছি তত কি এখনো পদার্থ পৌঁছায়নি, অর্থাৎ কোথাও কোথাও কিন্তু গর্ত রয়েছে বা অবনমিত অংশ রয়েছে। এই অবনমিত অংশে কি হবে, তুলনামূলক ছোট আকৃতির নুড়িকাকর বালি জমা হবে এবং এতে জল জমা যদি হয়, সাধারণত এতে কিন্তু বললাম কি জল জমা হয়ে যায়। প্রথমে আমরা কি বললাম যে সমভূমি অঞ্চলটা দেখছিলাম তার শেষের অংশের দিকে অর্থাৎ লাস্ট প্রান্তের দিকে দেখতে পাবো এখনো নুড়িকাকর পর্যাপ্ত পরিমাণে পৌঁছায়নি, সুতরাং পুরোপুরি সমান এখনো হয়নি। তার মানে এই সমভূমির কোথাও কোথাও অবনমিত অংশগুলো আছে। এই অবনমিত অংশগুলোকে বলা হচ্ছে কি ক্যাটেল। এই ক্যাটেলগুলো কি হবে, নুড়িকাকর বালি থাকলো আর কিছু পরিমাণ জল এসে কিন্তু জমা হবে, কারণ জল তো অনবরত ধীরে ধীরে কিন্তু জল বয়ে যাচ্ছে, এদের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছিল, বয়ে যাওয়ার সময় যদি গর্ত পায় গর্তেই তো সঞ্চিত হবে, অর্থাৎ ক্যাটেলে যখন জল থাকবে তাকে আমরা বলতে পারি কি ক্যাটেল হ্রদ। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো যে সমভূমি অঞ্চলেই সমস্ত ফিচারগুলো দেখা যাচ্ছে। সমভূমি অঞ্চলের শেষের দিকে যেখানে অবনমিত অংশ আছে সেখানে অল্প পরিমাণে ছোট প্রকৃতির নুড়ি কাঁকর বালি কাদা দ্বারা কিন্তু অবনমিত অংশ রয়েছে। ওই অবনমিত অংশকে বলবো বা গর্তগুলোকে বলবো কি যে ক্যাটেল। এই ক্যাটেলে কি হবে, স্বাভাবিকভাবে জল থাকবে, কারণ বরফ গলা জল কিন্তু ধীরে ধীরে বয়ে গিয়ে সমুদ্রে পড়বে বা নদীর দ্বারা বাহিত হয়ে চলে যাবে। তার মানে বলা হচ্ছে কি সেই জল গর্তে যখনই জমা হবে সেই গর্তযুক্ত জল অর্থাৎ জলযুক্ত গর্তকে আমরা বলবো কি ক্যাটেল হ্রদ। আজকের ভিডিও এইটুকু পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবে। আজকে আমরা হিমবাহ নিয়ে আলাদা ভিডিওতে আলোচনা করেছিলাম, আজকে এই পার্টটা শুধু বাকি ছিল, সুতরাং কমপ্লিট করলাম। আমরা দুটো চ্যাপ্টার কভার করলাম, এরপরে কিন্তু তৃতীয় বায়ুমণ্ডল নিয়ে আমরা আসবো এবং অর্থাৎ বায়ু ক্ষয়কার্য সৃষ্ট ভূমিরূপ এই ধরনের যে ভিডিও চ্যাপ্টারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তোমরা অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ।